সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বেসামরিক লোকজনের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে জাতিসংঘের অনুরোধে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ত্রাণ সামগ্রী আরাকান আর্মিদের পাশ কাটিয়ে রাখাইনে পৌঁছানোর নিশ্চয়তা কি? এর সূত্র ধরে এশীয় রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে? রোহিঙ্গাদের ফেরত পাঠানোয় সমস্যা তৈরি করবে কিনা এই করিডোর? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় মানবিক করিডোরের ঝুঁকি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক; মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি; এবং ডাক্তার জাহেদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। রাখাইন রাজ্যে মানবিক করিডোরের সঙ্গে দেশের সার্বভৌমত্ব জড়িত। সব দলের সঙ্গে আলোচনা ছাড়া সিদ্ধান্তে অসন্তোষ মির্জা ফখরুলের। সবকিছু পরিষ্কার করার আহ্বান জামায়াত আমিরের। ভোটের অধিকার ফেরাতেই 16 বছরের লড়াই, কাউকে ক্ষমতায় রাখতে হয়নি জুলাই আন্দোলন, মন্তব্য আমির খসরুর। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপির সঙ্গে থাকা 50 দল। যশোরে 180 কিলোমিটার বেগে কালবৈশাখীর আঘাত, লন্ডভন্ড গাছপালা, ফসল, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ফরিদপুরে শিলাবৃষ্টি, বজ্রপাতে কুমিল্লায় 5 জন সহ বেশ কয়েকজনের প্রাণহানি। এবং হজযাত্রার উদ্বোধন, প্রথম ফ্লাইটে যাচ্ছেন 398 জন। যাত্রা সহজ হওয়ার প্রত্যাশা ধর্ম উপদেষ্টার। অ্যাপ উদ্বোধন প্রধান উপদেষ্টার। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমরা আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই আন্তর্জাতিক সম্পর্কগুলো নিয়ে আপনি কাজ করেছেন, আপনি আলাপ করেছেন, আপনি লেখালেখি করেন। যেই মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, একদম সরাসরি যদি প্রশ্ন করি, আমাদের যে বিষয়টি, যেই মানবিক করিডোরে আপনি আসলে কী ধরনের ঝুঁকি দেখছেন, কিংবা এটার কোনো সফলতা আসবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে? প্রথমত তো এটা একটা নীতিগত সিদ্ধান্ত। তো নীতিগত সিদ্ধান্ত তো সরকার অনেক কিছুই নেয়, এবং সব শেষে দিন শেষে আপনি এটার কতটা কার্যকর হবে এটা আমরা এখনও নিশ্চিত নয়। ফরেন অ্যাডভাইজার যখন এই বিষয়ে কথা বলছিলেন, তখন কিন্তু উনি এটাও বলেছেন যে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো কতটুকু প্রতিপালিত হবে এটার উপরে এই নীতিগত সিদ্ধান্তের বাস্তবায়ন নির্ভর করবে। তো এটা আসছে, আপনার জাতিসংঘের যে সেক্রেটারি জেনারেল আসছিলেন, ইফতার করছিলেন আমাদের লক্ষ লক্ষ রোহিঙ্গাদের সাথে, তখন কিন্তু একটা ঘোষণা আসছিল। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সামনের ঈদ রোহিঙ্গারা ওখানে চলে যাবে। আজকে খবর দেখলাম, বা গত কয়েকদিনের খবর হলো যে আরও 1,30,000, 2023 সালের জুন থেকে 1,13,000 রোহিঙ্গা আবার চলে আসছে। এখন দেখেন যে আমরা তো অনেক কিছু বলি, ঘোষণা করি, কথা বলি, তারপর এটার কার্যক্রমটা কীভাবে হবে এটা খুব চ্যালেঞ্জিং। মানবিক করিডোর আমাদের জন্য নতুন শব্দ, নতুন। তা গাজাতে ছিল, বা বিশ্বের যে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে, বা দুই পক্ষ যখন যুদ্ধে থাকে তখন সাধারণ মানুষ যে অসুবিধায় পড়ে, তাদের কাছে ত্রাণ সামগ্রী, ত্রাণ বলি আমরা, মানে তাদের খাওয়া দাওয়া, একেবারে বেয়ার নিডস, পানি, খাদ্য এবং অন্যান্য ওষুধপত্র, এগুলো এরকম পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে। এখন আরাকানের ওই অঞ্চলের জন্য মানবিক সহায়তা পাঠানোর যে করিডোর, পরিষ্কারভাবে তো আমরা জানি না করিডোরটা কেমন হবে, কোন দিক দিয়ে যাবে। এক নম্বর হচ্ছে যে এই করিডোরে যে সাহায্য পাঠানোর কথা, সেই সাহায্য কাদের কাছে যাবে, সেই জনগোষ্ঠীটা কারা, এরকমও একটা পরিষ্কার ধারণা এখনও পাওয়া যাচ্ছে না। তারপরে হলো এই করিডোরের নিরাপত্তা ব্যবস্থাটা কী হবে, যেহেতু ওখানে একটা যুদ্ধ চলছে, যুদ্ধ অবস্থা, এবং পরস্পর বিরোধী যুদ্ধ অনেক সময় হয়। মূলত বার্মার যে সামরিক জনতা, তাদের সাথে, তাদের যে সৈন্যবাহিনী, তাদের সাথে যুদ্ধ চলছে। তো এইখানে আপনি যদি পৌঁছাতে চান, তাহলে নিরাপত্তাটা কী হবে? আপনি নিশ্চয়ই, আমাদের মনে আছে যে গাজাতে রেড ক্রস এবং অন্যান্য যে সংস্থাগুলো, আন্তর্জাতিক সংস্থাগুলো যে কাজ করছিল, তারাই নিহত হয়ে গেছে, এবং তাদের কয়েকজনকে অকারণে গুলি করে হত্যা করা হয়েছে, তাই না? তো সুতরাং এখানে একটা খুব সিকিউরিটির ব্যাপার আছে। এবং তারপরে এই মাঝখানে আর একটা জিনিস আমরা দেখলাম যে ওই আরাকান আর্মির কিছু পোশাক পরা, রিয়াল আরাকান আর্মি, তারা আবার আমাদের 10 কিলোমিটার বর্ডারের অভ্যন্তরে এসে
জল নিয়ে কি একটা বান্দরবানের তাদের থানচিতে। থানচিতে রেমাক্রি খুব কাছাকাছি, আমরা সবাই হয়তো গিয়েছি সেখানে। তো সেখানে আবার জলের যে অনুষ্ঠান ছিল সেখানে হাজির হয়ে গেলেন। এখন এই জায়গাটাই কিন্তু এবং বলা হচ্ছে সেটা আরাকান আর্মির যে রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অফ আরাকান তাদের তত্ত্বাবধানে এবং অর্থায়নে আয়োজন করা হয়েছে এবং নামও দেওয়া হয়েছে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল। আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল বাংলাদেশের 10 বাংলাদেশের কিলোমিটার ভেতরে। ভিতরে বিজেপির প্রেজেন্সে বিজেপির প্রেজেন্সে, এবং বিজেপি নাকি অন্যদিকে তাকিয়েছিল, মানে লোকজন দুষ্টামি করে, এটা দুষ্টামি, অন্যদিকে তাকিয়েছিল, এটা দুষ্টামি, বাট বিজেপি জানতো। হ্যাঁ, বা এখন বিজেপি জানলে কিন্তু সরকার জানে, সরকার জানা মানে সরকার প্রধানের জানা, মানে তো সরকার হ্যাঁ সরকার জানে, এবং সরকার জানা মানে সরকার প্রধান জানেন, সরাসরি কথা। সরকার প্রধান জানতে হবে এটা, যে আমাদের 10 কিলোমিটার ভিতরে অন্য দেশের একটা আর্মি, বিদ্রোহী আর্মি বলা যায়, বা স্বাধীনতাকামী আর্মি, যে নামই দেন, তারা এসছে, তারা অনেকক্ষণ অবস্থান করেছে, এবং এটা সরকারের উচ্চতর মহলে জানার কথা। তা এখন সব মিলিয়ে যদি আপনি ওই বর্ডারের কথা চিন্তা করেন, আমাদের যে কক্সবাজার এবং আমাদের যে পার্বত্য 3টি জেলা আছে, এইখানে যদি চিন্তা করেন, এবং রোহিঙ্গাদের যে উপস্থিতি, এসব চিন্তা করলে এই খুব আমরা একটা সেন্সিটিভ পজিশনের মধ্যে আছি। সুতরাং মানবিক করিডোর বলেন, যাই নাম দেন, সেটার মধ্যে আমরা অংশগ্রহণ করব কিনা, বা আমরা অংশগ্রহণ করার মধ্যে দিয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়ব কিনা, মূল কোশ্চেন সেখানে। যে আমরা কি বিদ্যমান যে পক্ষগুলো আছে তাদের সাহায্য করতে যাই, তাদের কাউকে সাহায্য করতে যাই, আমরা জড়িয়ে পড়ব কিনা, এবং আমরা সেই রিস্কটা নিতে পারবো কিনা, আমাদের সেই ক্ষমতাটা আছে কিনা, সক্ষমতা আছে কিনা। এই সক্ষমতা বিষয়ে প্রচুর আলোচনা করতে হবে। আজকে আমি এই আলোচনা করতে চাই না। জি জনাব আলবল শহীদ, আপনার কাছে আমরা আসবো, তবে তার আগে জাহিদ ভাই আপনার কাছে একটু আসতে চাই। যেটা বলা হয়েছিল জাতিসংঘ থেকে, যে মূলত রোহিঙ্গারা এখন যেভাবে আসছে, জাতিসংঘে একটা বিশ্ব ব্যাংক কিংবা ইউএনডিপির একটা রিপোর্ট ছিল যে মানে রোহিঙ্গা ওই আরাকান রাজ্যে হচ্ছে দুর্ভিক্ষের সম্ভাবনা ছিল এই বছরের শুরুতে, এবং সেই জায়গা থেকে তাদের বক্তব্য ছিল যে যদি এখন এই করিডোরটি তৈরি করা না হয়, তাহলে রোহিঙ্গাদের পাশাপাশি বসবাসরত অন্যান্য জাতিগোষ্ঠী এখানে প্রবেশ করবে। এটা 1 নম্বর। 2 নম্বর, গত ডিসেম্বরে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছিলেন যে আরাকান আর্মির সাথে আসলে যোগাযোগ রক্ষা করা কিংবা তাদের সাথে দর কষাকষি করার সুযোগটা আমাদের নেই। বাট গতকালকে তিনি বললেন যে আরাকান আর্মিদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা যাবে না দেশের স্বার্থেই। তাহলে এটা কি কোনো ধরনের যোগাযোগ স্থাপনের প্রক্রিয়ার অংশ হতে যাচ্ছে এই করিডোর? ধন্যবাদ। আমি খুব অবাক হই যে আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ থাকতে হবে, এটা আমরা মনে করি, আমরা যদি বেসিক জিওপলিটিক্স বুঝি, কারণ এখানে এখন অলমোস্ট পুরো কন্ট্রোলে। কিন্তু আপনি অফিসিয়ালি বলছেন যোগাযোগ রাখবেন এবং তাকে জলকেলি করতে দিচ্ছেন, এবং তারা তাদের বক্তৃতায় বলেছে দীর্ঘদিন আমরা বিচ্ছিন্ন ছিলাম, আবার একত্র হতে পেরেছি। মানে উনি কার সাথে বিচ্ছিন্ন ছিলেন, কার সাথে একত্র হলেন? আরাকান আর্মির ওই অনুষ্ঠানে বক্তব্যে তারা এইসব কথা বলেছেন। এগুলো ওপেনলি বলার ইস্যু না। এখন অনেকগুলো বিষয় আমাদেরকে একটা মূল ঝোলানো হচ্ছে, সেটা হচ্ছে এরকম হয়ে যদি দুর্ভিক্ষ শুরু হয়ে যায় তাহলে রোহিঙ্গা বা অন্যান্য জাতিগোষ্ঠী চলে আসবে। এই যে নতুন 1,30,000, এটা 23 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত, এবং এর মূল এসছে গত বছরের মার্চ এপ্রিল থেকে এখন, তার মানে এই সরকারের আমলেই মূলত। এরা খাদ্যাভাবের জন্য আসে নাই। যে কেউ সার্চ করলে দেখবেন, বিশেষ করে মিয়ানমার সম্পর্কে যদি নিউট্রাল মোটামুটি নিউজ পেতে চান, ইরাবতী একটা পোর্টাল আছেন, যারা মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া লোকজন থাইল্যান্ডে বসে কাজ করেন। ঘটনা হয়েছে, আরাকান আর্মি রাখাইন প্রভিন্সের কন্ট্রোল নেওয়ার আগে রোহিঙ্গা যারা ওখানে রয়ে গেছেন, সংখ্যাটা 5-6 লাখ, এরা জান্তা সরকারের একটা ট্র্যাপে পড়েছিল। জান্তা সরকার তাদেরকে বৈধতা দেবে, নাগরিকত্ব দেবে বলে তাদের হয়ে যুদ্ধ করিয়েছে আরাকান আর্মির বিরুদ্ধে। আরাকান আর্মি সেইটার রিটালিয়েশন করছে, তারা কিন্তু রোহিঙ্গাদেরকে আক্রমণ করেছে। এমনকি রোহিঙ্গা যারা আছেন তারা এখন আরাকান আর্মির হাতে জেনোসাইডের শিকার হন কিনা এই আলাপ আছে। সো যারা পালিয়ে এসছেন তারা আসলে রসদের সমস্যার জন্য আসেননি। নাম্বার 2 হচ্ছে রসদের সমস্যা আছে, কারণ যেহেতু যে জায়গাগুলো মিয়ানমারে বিদ্রোহীদের দখলে আছে, সেখানে স্বাভাবিকভাবে সে যেহেতু এখন যথেষ্ট শক্তি নিয়ে অ্যাটাক করতে পারছে না, জান্তা সাপ্লাই বন্ধ করে দিতে চাইছে। কিন্তু আমি যদি পাল্টা প্রশ্ন করি, মিয়ানমারের এই মুহূর্তে 21 বা 22% আছে জান্তার দখলে, এবং বর্ডার এলাকার প্রচুর ভূমি বিদ্রোহীদের দখলে। এখন মিয়ানমারের সাথে আমাদের এদিকে আমাদের বর্ডার আছে, ইন্ডিয়ার আছে, চায়নার আছে, লাওসের আছে, থাইল্যান্ডের আছে। আর কোথাও কি হিউম্যানিটেরিয়ান করিডোরের কথা আমরা শুনছি? কোথাও শুনছি না। আর কোথাও প্রয়োজন নেই। প্রত্যেক জায়গায় জান্তা কিন্তু একই স্টেপ নেওয়ার চেষ্টা করছে, একই ক্রাইসিস আছে। তার মানে এই জায়গার একটা আলাদা ইম্পর্টেন্স তৈরি হয়েছে। এখন আপনি যখন করিডোর করবেন, কি যাবে না যাবে, সারা পৃথিবীর ইতিহাসের এই হিউম্যানিটেরিয়ান করিডোরগুলো শেষ পর্যন্ত ওই পণ্য যেটা আপনি পাঠাতে চান
সেটা তার সাথে অস্ত্রশস্ত্র যাবে না, কোনো গ্যারান্টি নেই। প্রচুর এবং মাদকের আমদানি হবে মাদক কিনা? হতে, আমি মাদক আমদানিটাকেও তুলনামূলকভাবে সহজভাবে দেখতে চাই। আমি সত্যি বলছি, আমাদের অন্য ঝুঁকিটার তুলনায়। আর হিউম্যানিটেরিয়ান জিনিস যদি খাদ্য এবং ঔষধও আপনি পাঠান, আরাকান আর্মি এটাতে সাপোর্ট করতে হবে, এবং এগুলো তার হাতে যাচ্ছে না আপনি এটা নিশ্চিত করতে পারবেন না। আর যদি আরাকান আর্মি আপনার হাত দিয়ে অন্তত তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে ঔষধ এবং খাদ্যই পাচ্ছে, ওটা তো জান্তার পছন্দ হওয়ার কথা না। যেটা হয়েছে, স্থলভাগে আক্রমণ করে দখল করার মতো অবস্থায় শর্ট টার্মে জান্তার আছে কিনা সন্দেহ, কিন্তু জান্তা তো মাঝে মাঝে ওখানে Air attack করছে। এয়ার অ্যাটাক করছে। সো একটা সাপ্লাই লাইনের উপর অ্যাটাক করার বৈধতা তৈরি করা যায়, সুতরাং আমরা ওই সুযোগও তাকে তৈরি করে দিচ্ছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই প্রসেসের সাথে আমেরিকা জড়িত আছে কিনা। আমেরিকার প্যাসিফিক ফ্লিটের কমান্ডার এসেছিলেন, তারপর দুজন জুনিয়র মন্ত্রী আসলেন, এবং এই সরকারের সাথে যেহেতু ট্রাম্প প্রশাসনের খুব ভালো যোগাযোগ বা সম্পর্ক নেই, কোনো ট্রেড অফ হচ্ছে কিনা আমেরিকার কথা শুনে যে ঠিক আছে আমি তোমাকে এটা দিচ্ছি। আন্তোনিও গুতেরেস যাওয়ার পর 20 মার্চে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের সাথে প্রধান উপদেষ্টার জি, বৈঠক, সেখানেও কিন্তু আরাকান আর্মির সাথে কার্যকর যোগাযোগ রাখার কথা বলা হয়েছে। এখন যদি সব কিছু রেডি থাকে, তাহলে চায়না যদি মনে করে এটা ওয়েস্ট এবং মূলত আমেরিকার পেট্রোনাইজেশনে হচ্ছে, এখন অবিশ্বাস্য একটা ঘটনা আমাদের এই বর্ডারে আছে। আরাকান আর্মিও এখন চায়না পেট্রোনাইজ, Right. জান্তা তো চায়না পেট্রোনাইজডই। সো চায়নার পক্ষে এখানে কোনো একটা রিটেলিটরি স্টেপ নেওয়ানো কোনো ব্যাপার না। সো এইরকম একটা রাখাইন রাজ্য চায়নার জন্য খুব বড় একটা ইনভেস্টমেন্টের জায়গা, শুধু তাদের ইনভেস্টমেন্ট, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অন্যতম অংশ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। চায়নার সাথে আমেরিকারও। মালাক্কা স্ট্রেইটে Right. তার স্ট্র্যাটেজিক যে চোক পয়েন্ট আছে কোনো একটা যুদ্ধের জন্য, সে অল্টারনেটিভ পথ খুঁজতে চায়। একটা করেছে পাকিস্তানের গোয়াদার সিপোর্ট দিয়ে, আরেকটা হচ্ছে এখানে যে কিয়াকপিউ যে জি। ডিপ সিপোর্ট, ওর উদ্দেশ্য কিন্তু ওটা ছিল। ফলে এগুলো তার জন্য স্ট্র্যাটেজিকলি অতি ইম্পর্টেন্ট। সে আরাকান আর্মিকে পেট্রোনাইজ করতে কেন শুরু করলো? ও দেখলো একটা সময় যে জান্তা কন্ট্রোল হারাচ্ছে, সে তখন তার স্বার্থ রক্ষা করার জন্য এগুলো করলো। সো এত জটিল একটা জায়গায় আমরা ঢুকছি। তার চাইতেও জরুরি কথা, ধরলাম একটা সীমিত সীমান্ত যুদ্ধ বা সীমান্ত সংঘর্ষের পরিস্থিতি হলো, আমাদের অর্থনীতি কি সেটা কোনোভাবে সাপোর্ট করে? আমাদের ডিজাস্টারাস অবস্থা এখন অর্থনীতিতে, কিছুটা ক্ষতিটা আমরা কিছুটা ঠেকাতে পেরেছি, তাও যতটা ভালো দেখছি ইটস নট বিকজ অনেক ভালো কিছু আমরা করছি, এটা এই কারণে যে আমাদের অর্থনীতির গতি কমে গেছে, ফলে আমাদের ইম্পোর্ট কমছে বলে আমাদের রিজার্ভটা অ্যাপারেন্টলি ভালো দেখাচ্ছে। একটা যুদ্ধ যদি লেগে যায় এবং সেটা যদি কিছুদিন অন্তত সীমান্ত এলাকাতেও যদি চলে, আমরা আমাদের এই অর্থনীতি নিয়ে আমরা একেবারে বিপদে পড়ে যাব। তবে কারো বেনিফিট হয় কিনা জানি না, একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইলেকশন পিছিয়ে যাবে। জি, মঞ্জু ভাই আপনার কাছে আসতে চাই। আমরা যে প্রথম যে হেডলাইনটি পড়লাম যে মানবিক করিডোরের বিষয়ে সার্বভৌমত্ব জড়িত, বলছেন মির্জা ফখরুল, একই সাথে তিনি আলোচনা ছাড়া এ ধরনের নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে অসন্তোষ প্রকাশ করেছেন। জামায়াত সবকিছু পরিষ্কার করতে বলেছে। আবার একই সাথে জামায়াত কিন্তু ঢাকা সফররত যে চীনা কমিউনিস্ট পার্টি তাদের সাথে বৈঠকে আরাকানে মানে সেখানে কিন্তু আলাদা করে রোহিঙ্গাদের জন্য স্টেটও দাবি করেছে। রাষ্ট্রের কথা বলেছে। ধন্যবাদ জাফর সাদেক, আমার দুই পাশে দুই বোদ্ধা আছেন। আমি জাহিদ ভাইয়ের কথা থেকেই বলছি যে এখানে অত্যন্ত পরিষ্কার যে এখান থেকে আমরা কি আলাদা থাকতে পারবো, এলফ থাকতে পারবো, এরকম একটা ঘটনায় যেখানে আমেরিকা এখানে ইন্দো প্যাসিফিক পলিসি নিয়ে কাজ করছে, তার একটা বার্মা অ্যাক্ট পাশ করেছে সে পার্লামেন্টে অত্যন্ত স্পষ্টভাবে, এবং যতবারই আপনি দেখবেন মার্কিন প্রতিনিধি দল আসছে ততবারই তারা কিন্তু রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করছেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছেন। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যকে সাপোর্ট করি, কারণ আপনার যখন অ্যান্টনিও গুতেরেস এসেছেন তখন তো রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছেন, কথা বলেছেন, তাহলে সেখানে তো এই ইঙ্গিতটা থাকতে পারতো। সরকার যদি তখনই এই আলোচনাগুলো হতে, এখন তো বোঝা যাচ্ছে আলোচনাগুলো আগে থেকে হয়েছে, এবং এটার একটা যৌক্তিকতা আসতেই পারে। কারণ আমরা যদি বলি আমাদের স্বার্থটা কি, আমাদের স্বার্থটা একটাই, যেখানে রোহিঙ্গাদেরকে শহীদ ভাই বললেন যে আমরা ওদেরকে ফেরত পাঠাতে চাই। তো ফেরত পাঠাতে চাইলে এখানে দুইটা বিবাদমান পক্ষ, আরাকান আর্মি আর জান্তা সরকার, এই দুই গ্রুপের সাথেই কিন্তু আমাদেরকে এখানে লবি করতে হবে, ভূমিকা রাখতে হবে। আপনি দেখেছেন যখন সীমান্তে একটা আনরেস্ট চলছিল, সিরিয়াসলি আমাদের এখানে সে বোমা পড়ছিল, আমাদের সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হয়ে গেল, তখন কিন্তু অনেক আর্মিরা বর্ডার ক্রস করে আমাদের দেশে এসেছিল, এবং তাদেরকে আবার দেখলাম আমাদের সরকার ফেরত পাঠিয়েছে অত্যন্ত সম্মানের সাথে বিভিন্নভাবে। তখনও কিন্তু একটা নেগোশিয়েট করতে পারতো যে ঠিক আছে আমরা ফেরত দিব, আমাদের থেকে কিছু রোহিঙ্গা তোমরা ওখানে নিয়ে যাও। দেখেন, রোহিঙ্গাদেরকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, এটাকে মানবিক দিক, কিন্তু এটা তো সত্য যে আমাদের মানে সার্বভৌমত্বের জায়গায় এবং আমাদের আঞ্চলিক একটা নিরাপত্তার জায়গায় আমরা একটা বিরাট ঝুঁকির মধ্যে পড়েছি,
এবং এটা একটা লং টার্ম ইফেক্ট। এবং যতই বলেন যে প্রফেসর ইউনূস বলেছেন খুব ইমোশনাল কথা যে আগামী বছর ঈদ আপনারা সেখানে করবেন, কিন্তু আমরা তো এই জায়গাটা, এটা জাহিদ ভাই একটা কথা বলে অলরেডি উনি খুব শিকার হয়েছেন পাবলিকলি, আমি দেখেছি। বাস্তবতা হচ্ছে যে এই জায়গাটা এত আবেগ দিয়ে ভাবার জায়গা না, অত্যন্ত বাস্তবতার জায়গা। হ্যাঁ, আমরা যদি ওরকম শক্তিশালী হতাম, আমি একমত, আমরা যদি শক্তিশালী হতাম তাহলে এই আরাকান আর্মির সাথে মিলে আমাদের রোহিঙ্গাদেরকে যদি তাদের সাথে অ্যাটাচ করে দিয়ে রাখাইনটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যেত, তাহলে আমরা কিন্তু তখন এই রোহিঙ্গাদেরকে ওদের সাথে মিলিয়ে দিতে পারতাম, ফলে এরা গিয়ে ওখানে থাকতে পারতো। এখন দেখেন আরাকান আর্মি যদি সেখানে যায়, তাদের সাথে রোহিঙ্গাদের সাথে কনফ্লিক্টটা লিখেছে, জান্তা সরকারও এখানে একটা কনফ্লিক্ট লাগিয়ে দিয়েছে। ফলে এখানে যদি আরাকান আর্মি বিজয়ী হয়, তারা তো আস্তে আস্তে জায়গা দখল করছে, কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হবে না। তো সেই জায়গা থেকে নিশ্চয়ই সরকার যেটা করেছে এটা আমরা অত্যন্ত পরিষ্কার, যেখানে জাতিসংঘের একটা প্রেশার আছে, একটা আপনার বলা হয় যে একটা দুর্ভিক্ষের ঝুঁকি আছে, দুর্ভিক্ষের সাথে সাথে আবার মানুষ মাইগ্রেশনের একটা ব্যাপার থাকতে পারে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে একটা মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা একটা হিউম্যানিটেরিয়ান করিডোর দিব, এটা একটা প্রত্যাশার জায়গায়। ঠিক আছে, আমরা দিব না কেন? আমাদের সময় ইন্ডিয়ারা আমাদেরকে দিয়েছে, আমরা তাদের জায়গায় গিয়েছি, আশ্রয় দিয়েছে, এটা তো হতেই পারে একটা। আর জান্তা সরকারকে তো আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা সাপোর্ট করতে পারি না, যদিও আমরা আরেক জান্তার মধ্যে ছিলাম একটা লম্বা সময় ধরে, ডেমোক্রেটিক জান্তার অধীনে। তো এখন কথা হচ্ছে সিভিলিয়ান জান্তা, এখন কথা হচ্ছে 1.3 মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী আমাদের এখানে আছে। এখন আমরা এই কনফ্লিক্টের মধ্যে ঢুকে আমাদের লাভটা কি হবে? আমরা যদি লাভ বের করে আনতে পারি, অবশ্যই আমাদের প্রয়োজন। যেখানে জাহিদ ভাই যে কথাটা শেষ করেছেন, যে দেশ যদি একটু আনরেস্ট পজিশনে থাকে, ইকোনমি যদি একটু ভোলাটাইল সিচুয়েশনে থাকে, তাইলে তো আমরা দেশের স্বাভাবিক নির্বাচন, আমরা যেগুলো নিয়ে এখন কথা বলছি, এই জায়গা থেকে তো লুক শিফট হয়ে যাবে। আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই সাম্প্রতিক যে সাক্ষাৎকার, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে দেশের মানুষ তত্ত্বাবধায়ক কিংবা এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছরের জন্য দেখতে চায়, দীর্ঘমেয়াদে দেখতে চায়। 5 বছরের জন্য দেখতে চাই ধরুন বলেছে, আমি শুনি না, ওটা বলেন। উনি বলেছেন যে ওনারা জনগণ এটাকে পছন্দ করছে। আমি বলি, উনি যেটা বলেছেন যে জনগণ আমাদেরকে তো যেতে বলছে না, আমি যেটা বুঝছি। তো আপনাকে যখন যেতে বলবে তখন আপনি যাবেন, এইরকম যদি আপনার অ্যাটিটিউড হয় তাহলে তো এটা ভয়ানক ব্যাপার। কারণ প্রফেসর ইউনূসকে তো আমরা চাই না যে ওনাকে লোকেরা দাঁড়াই বলবে আপনার অনরাত দরহান নাই অনজন কই, ওনার চট্টগ্রামের ভাষায় ওনাকে বলবো আর কি। তাহলে তো এটার জন্য ওনার জন্য অপমানজনক হবে। বাংলাদেশে দেখেন প্রত্যেকটা ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যে সমস্ত মিলিটারি গভর্নমেন্ট ছিল ওরাও তো ইন্টারিম গভর্নমেন্টই ছিল এক ধরনের। প্রত্যেকটা মিলিটারি গভর্নমেন্টকে কিন্তু মানুষ প্রথম ওয়েলকাম করেছে, ইনক্লুডিং 111, কিন্তু পরে সবাই তাদেরকে এখান থেকে বিদায় করার জন্য গণ অভ্যুত্থান, গণ আন্দোলন করেছে। আমরা নিশ্চয়ই, আমরা এখানে সবাই প্রফেসর ইউনূসের এই গভর্নমেন্টকে আমরা ওয়েলকাম করেছি, আমরা কেউই ওনাকে সেভাবে চাই না যে ওনাকে আমরা বলবো যে আপনি চলে যান। উনি কিন্তু এই যে ইতালির যে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও আবার একই কথাই বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবেন তিনি। এটা আল জাজিরাকেও বলেছেন, কিন্তু ওই যে ওই মন্তব্যটা ওইটা একটু মিসলিড করে। ওনার অবজারভেশনটা কারেক্ট, যে জনগণ এখন বলছে না, সত্য জনগণ এখন রাস্তায় দাঁড়িয়ে বা পাবলিক অপিনিয়ন যদি আমরা দেখি, আমরা যারা রাজনৈতিক সচেতন তারা তো এই পাবলিক অপিনিয়নের উপর নির্ভর করতে পারবো না। কারণ পাবলিক আজকে ভালো আছে, আজকে এটা বলছে, কালকে তো সে সেকেন্ড ভয়েস চেঞ্জ করে ফেলবে। পাবলিকের অপিনিয়নটা হচ্ছে কালকে যদি সে 5টা ডাকাতি হয়, 10টা জ্বালাও পোড়াও হয়, আর দেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ হয়, সেকেন্ড যোগ করে যে ওই ইন্টারভিউতেই আওয়ামী লীগ সম্পর্কে একটু সফট কথা বলেছেন। ফেসবুকে তার কট্টর সমর্থকরা লিখেছে আপনি কিন্তু হলুদ কার্ড খেলেন, লাল কার্ড খেয়ে যাবেন, এটা নিয়ে কথা। আপনি সীমা পেরিয়ে গেছেন। ইট টেকস ভেরি লিটল অ্যামাউন্ট অফ টাইম, অল্প সময় লাগে। আপনার আজকে যে বলছে, আপনি দেখেন রমজানের আগ পর্যন্ত মানুষ কি বলেছে, রমজানের পরে এখন বলছে। সুতরাং মানুষের এই ফ্লোটিং কমেন্টের উপর নির্ভর করে গভর্নমেন্ট যদি পলিসি ডিসিশন নেয় তাহলে সেটা ভুল হবে। আমরা মনে করি যে জুন না জানুয়ারি না ফেব্রুয়ারি এটা একটা আপেক্ষিক ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে যে এই সরকারকে থেকে যেতে যারা বলছে এরাই কিন্তু আবার কালকে বলবে যে আপনি থাকেন না, চলে যান, এবং যখন বলবে চলে যান তখন যদি আপনি যাওয়ার প্রস্তুতি নেন সেটা হবে খুবই অপমানজনক। বরং আমরা চাইবো যে উনি চলে যেতে চাইবেন, মানুষ একটা খুশি মনে বলবে যে ঠিক আছে আপনার সময়টা আমরা স্মরণ করছি, আপনি দেশটাকে একটা জায়গায় দিয়ে গেছেন, এবং সবাই মিলে তখন বলবে যে নেক্সট গভর্নমেন্টের কাছে আমরা এটার কন্টিনিউটি চাই, আমরা এটার কন্টিনিউশন চাই। এই জায়গাটা হলে আমাদের জন্য ভালো। অনেক ধন্যবাদ আপনাকে মঞ্জু ভাই। জনাব শহীদ খান, আপনার কাছে একটু জানতে চাই, যেই
করিডোরের কথা বলা হচ্ছে, এটা কি আসলে গুডউইল থেকেই বলা হচ্ছে, নাকি মঞ্জু ভাই কিংবা জাহেদ ভাই যেরকম একটা সন্দেহ প্রকাশ করলেন যে নির্বাচন বিলম্বিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, এরকম কোনো কিছু আপনি মনে করেন কিনা? না, করিডোর দেওয়ার পরে যদি কোনো চ্যালেঞ্জ আসে এবং সীমান্ত যুদ্ধ যদি শুরু হয় বা কোনো একটা অসুবিধা হয়, তখন তো কেউ চাইলেও নির্বাচনটা করা যাবে না, কারণ তখন তো একটা ন্যাশনাল ক্রাইসিস। বাট এই করিডোর নিয়ে যে আলাপ আলোচনা এবং সেই আলাপ আলোচনার গতি প্রকৃতি, সেটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ থেকেই যায়। যেমন মঞ্জু সাহেব একটা কথা বললেন যে আমাদের সেক্রেটারি জেনারেল যখন আসছিলেন তখন তো উনি রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক বসেছিলেন। করেছিলেন। তো তখন সেক্রেটারি জেনারেলের ওই বৈঠকে অথবা সরকারের পক্ষ থেকে এই জিনিসটা বলা উচিত ছিল, যাতে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিতে পারে। জি। কিন্তু এটা তো অনেকটা ঢাক গুড়গুড়ের মতো, আমরা জানি না, এখন জানছি যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এবং এই নীতিগত সিদ্ধান্ত কাকে খুশি করার জন্য নেওয়া হচ্ছে সেটাও দেখতে হবে। আপনি জাতিসংঘ, ওই অর্থে জাতিসংঘের কী ভূমিকা আছে সারা পৃথিবীতে? জাতিসংঘের তো অনেক সমালোচনা আছে। জাতিসংঘ গাজায় কি করতে পারছে? জি। কিছুই করতে পারে না। তার অর্থ এটাই আমি বলতে চাচ্ছি যে জাতিসংঘ যা করতে চায় সেটা তাকে করানো হয় অনেক সময়, এবং সেটার মানে মূল প্লেয়ার কিন্তু আমেরিকা। তো এখানে করিডোর বলেন, যাই বলেন, যা আলোচনা, এবং ওই যে আমেরিকান যারা আসছেন ঘুরে গেলেন, তাদের সামরিক বাহিনীর লোকজনও আসছিল, তাদের পলিটিক্যাল লোকজনও আসছিল, তো ঘুরে গেছেন। তো সুতরাং আমেরিকা এটা চায় কিনা এবং আমেরিকা কি চায় সেটা পরিষ্কার হতে হবে। মাঝখানে আবার সোভিয়েত থেকেও তো তিনটা যুদ্ধ জাহাজ এসে ঘুরে গেছে। তো এইখানে কিন্তু একটা টেনশন ক্রিয়েট হচ্ছে, এবং এখানে কিন্তু ভারতের একটা বিশাল ভূমিকা থাকবে। কেন, ভারতের যে একটা চায়না বন্দরের কথা আমরা শুনলাম যেমন রাখাইন রাজ্যে, তো ওইটা করার পরেই যদিও ভারত বলে যে তারা চিকেন নেকের যে যাতায়াতের অসুবিধা, এটা দূর করার জন্য তারা সেউটি ওদিক দিয়ে একটা লিঙ্ক করতেছে, ওটা হলো তাদের সিভিল বক্তব্য। বাট ওই বন্দর তারা কিন্তু তাদের সামরিক কাজের জন্য চায়নাকে সাথে ডিল করার জন্য ব্যবহার করবে। চায়না যেমন করে তার বন্দরটা এই পুরা এই অঞ্চলে ভারত মহাসাগরে বা বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বা তাদের যে রোল, ভূমিকা রাখার জন্য ব্যবহার করবে, ভারতও কিন্তু ব্যবহার করবে, এভাবে আমেরিকাও ব্যবহার করবে। আমেরিকা অলরেডি তো ভারতের 3টে বন্দরের সাথে তার চুক্তি আছে। কি চুক্তি? দিয়াগো গার্সিয়া থেকে যে সমস্ত নিউক্লিয়ার জাহাজ আছে সেগুলো সার্ভিস করার জন্য আসে, এবং এটা খুব মজার চুক্তি। একটা আছে আপনার দক্ষিণ অঞ্চলে, একটা বোম্বেতে আছে, আর একটা ওদিকে আছে। তো ওই একটা জাহাজ আসবে, ধরেন ওটার ক্রেন খারাপ হয়ে গেছে, এই জন্য আসার পরে কিছুদিন এখানে থাকলো, তারপর ওটা রওনা দিবে, তখন আরেকটা জাহাজ আসবে, ওর এয়ার কন্ডিশন খারাপ হয়ে গেছে, ওটা কিছুদিন থাকলো, তারপর আরেকটা জাহাজ আসবে, এই আমার অন্য জিনিসটা খারাপ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ভারত মহাসাগরে আমেরিকান যে উপস্থিতি, দিয়াগো গার্সিয়ার যে জাহাজগুলোর উপস্থিতি, সেগুলো আমরা অলরেডি দেখছি যেগুলো আছে। তো এই পরিস্থিতিতে আপনি মানবিক করিডোর, এটা খুব সেন্সিটিভ আলোচনা, এবং মানবিক করিডোর সবসময় সেন্সিটিভ। ভাই, আপনি জাতিসংঘের যে কথাটা আপনি বললেন, ধরেন জাতিসংঘ চায় বাংলাদেশ যে 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 ধরনের রাষ্ট্র, আমরা জাতিসংঘের চাওয়াকে কি আমরা ইগনোর করতে পারবো? যেখানে জাতিসংঘে বলছে যে আমাদের দেশের সেনাবাহিনীর পিস মিশন বন্ধ করার হুমকি দিয়ে 2বার আমরা দেখলাম আমাদের দেশে, মানে একটা সরকার সেনাবাহিনী সেটা প্রতিবাদ জানিয়েছে, কিন্তু জাতিসংঘ তো দাবি করেছে সেটা আসলে। এর আগের বারও তো একটা ধরেন ফেক হলেও একটা কথা এসেছে যে জাতিসংঘ চাইলে বা জাতিসংঘ প্রেশার দিলে আমরা কতটুকু কি করতে পারবো, এটা যেমন খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাট তাদের প্রেশারে আমরা কতটুকু খাবো এবং সেটা হজম করতে পারবো কিনা, এটাও গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা সেজন্য এখন আমরা পিসকিপিং ফোর্স নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই না, কারণ পিসকিপিং ফোর্সে আমরা যে যাচ্ছি, হ্যাঁ, আমাদের অনেক বড় রোল আছে এখানে, বাট আমাদের সৈন্য বাহিনী ওখানে আমরা খাটাচ্ছি বা যাচ্ছেন, তারা বেতন ভাতা পাচ্ছেন, আসতেছেন। এই পিসকিপিং তো আপনার সারা জীবন থাকবে না, তো আপনাকে অল্টারনেটিভ চিন্তা কিন্তু করতে হবে এখনই। এটা আমাদের জন্য খুব লুক্রেটিভ, মানে আমি বুঝতে পারতেছি দিস ইজ ভেরি লুক্রেটিভ। যারা পিসকিপিংয়ে যাচ্ছেন তাদের জীবন বদলে যায় যে অর্থ উপার্জন করেন তারা, বাট এইটা থাকবে না। যেমন আপনার পাট শিল্প একসময় ছিল রমরমা, নাই। আপনার এখন গার্মেন্টস আছে, এটার কি হবে এগুলো চিন্তা করতে হবে। পিসকিপিং এর বাইরেও কিন্তু আরেকটা বিষয় আছে, যে রোহিঙ্গা যে পরিমাণে যে 13 লক্ষ রোহিঙ্গা রয়ে গেছে, প্রায় 230 কোটি টাকা বোধহয় দৈনিক তাদের খাদ্য খরচ, এই অর্থ কোত্থেকে আসবে? রোহিঙ্গা নিয়ে জাহিদ নিশ্চয়ই বলবে, কারণ জাহিদ তো একটা পোস্টিংও দিয়েছিল, আমি দেখেছিলাম, এবং অনেকদিন ধরে। আপনি এই রোহিঙ্গার ব্যাপারটা, এই যে রোহিঙ্গা ফেরত যাওয়া, এই ব্যাপারে তো রোহিঙ্গা ফেরত যাওয়া মানে একটা ওয়ান গো হইতে হবে।
রোহিঙ্গা এরকম আমি 1,20,000 পাঠাবো আবার বা 50,000 80,000 চলে পাঠাবো, আসবে। আরো 50,000 চলে আসবে। নো, আপনি যদি প্রত্যেক দিন 1,000 করে রোহিঙ্গা পাঠান, তারপরে এই 13 লক্ষ রোহিঙ্গা আপনার পাঠাতে 5 বছর সময় লাগবে। ওই 5 বছরে এদের যে সন্তান উৎপাদন হবে সেটাও 2 লক্ষর কাছাকাছি হয়ে যাবে। সো রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গা ফেরত পাঠানো, এটা কিন্তু খুবই একটা ইন্টেলিজেন্ট ইস্যু এবং এটা ইন্টেলিজেন্টলি ডিল করতে হবে। এখন আপনি রোহিঙ্গার বিশেষ উপদেষ্টা একজন নিয়োগ করা হয়েছে, খলিলুর তাই না, রহমান। খলিলুর রহমানকে। হ্যাঁ, জি। তারপর আপনি তাকে তার পদবিতে আরেকটা যোগ হয়েছে, পালক যোগ করা হয়েছে। উনি কিন্তু এখন অজিত দোভালের মতো সিকিউরিটি অ্যাডভাইজার। advisor। উনি সিকিউরিটি অ্যাডভাইজার হওয়ার পরে উনিও আমেরিকা থেকে আসছেন। কেউ কেউ এরকম অভিযোগ করেন যে উনি নাকি আমেরিকান নাগরিক। আমাদের অনেক উপদেষ্টার, দুই একজন উপদেষ্টার এবং ব্যাপারে তিনি এটা কিন্তু বলা হয়। বলে দিয়েছেন 18 এপ্রিল বলেছেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো এখন আসলে সম্ভব না, এরকম একটা ইঙ্গিতই তিনি দিয়েছেন। তো তাহলে উনি 18 এপ্রিল এটা বললে তাহলে জাহিদের সাথে কথা ঈদের বলার ঈদের পরে। নামাজ পড়বে রোহিঙ্গারা বেরোত, যে তো এই কথা বলার কি দরকার ছিল? তাহলে এগুলো বেশি আলাপ হয়ে যাচ্ছে না, বাকওয়াজের মতো মনে হবে না? কারণ আমরা তো একজন এত বড় মানুষের কাছে এরকম কথা শুনতে চাই না। এবং তারপরে আমি যেটা বলতে চাই যে উনি বিদেশি নাগরিক, এরকম একটা অভিযোগ আছে। তা আমাদের সংবিধান যিনি আলোচনা করছেন, যিনি ওই আমাদের কমিশনের ভাইস আলী রিয়াজ সাহেব, উনি আমেরিকান নাগরিক, এরকম মানুষ অভিযোগ করে। তো আমাদের দেশটা কি এখন আমাদের এই আমেরিকান কনসালটেন্ট দিয়ে আমরা চালাচ্ছি কিনা? তো এরকম এরকম ইস্যুতে আপনি সেনসিটিভ অনেক বিষয় করে ফেলবেন, তারপরে যদি কোনোদিন একটা হয়, নির্বাচন হয়, কোনোদিন বলছি ইচ্ছে করে, কারণ আপনারা মানে কে কি বলে, কীরকম চায়, কতদিন থাকতে চায়, কতদিন থাকলে তাদের সুবিধা হবে। তো এরকম একটা নির্বাচন হওয়ার পরে সেই নির্বাচিত সরকারের উপর একটা বিশাল চাপ হবে না? আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দের উপর বিশাল চাপ হয়ে যাবে না? আপনি যদি কিছু কিছু জিনিস ঘটিয়ে ফেলেন, তারপরে এই চাপটা সামলাবে কিভাবে তারা? জি, জাহিদ ভাই আপনার কাছে একটু আসতে চাই, যেটা তিনি বলছিলেন আমেরিকার কনসালটেন্সি দিয়ে দেশের এখন কিছু অংশ নির্ধারিত হচ্ছে কিনা, কিছু সিদ্ধান্ত। সরকার বিরোধীদের কিন্তু অনেক দিন ধরেই 5ই আগস্টের পর থেকে একটা অভিযোগ, এই যে এত দুঃশাসন ছিল, অপশাসন ছিল, সেটা ইঙ্গিত না করে তারা বলতে চায় যে আমেরিকার মাধ্যমে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে বিগত সরকারকে উৎখাত করা হয়েছে। এই ধরনের কার্যক্রমগুলো কি তাদের সেই দাবিকে কোনোভাবে জাস্টিফাই করছে কিনা, কিংবা গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ক্ষতিগ্রস্ত করার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ। আমি আমেরিকার সাহায্যে এই সরকারকে উৎখাত করা হয়েছে আমি মনে করি না। আমেরিকা চেষ্টা করেছিল এই সরকারকে চাপ তৈরি করার জন্য, কিন্তু 28 অক্টোবর 2023-এর পর থেকে আমেরিকা আসলে আর খুব বেশি ইনভলভ ছিল না। এবং স্পেশালি আমরা যদি বলি, ভারতের সাথে 2+2 একটা মিটিং হয়েছিল দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীদের ভারতে। এবং ভারতের পররাষ্ট্র সচিব পরে ব্রিফিংয়ে অফিসিয়ালি জানিয়েছেন যে বাংলাদেশের এজেন্ডা ছিল এবং তারা বাংলাদেশের এই অভ্যন্তরীণ ব্যাপারে যে স্টেবিলাইজড অবস্থা ছিল সেটাই তারা রক্ষা করার কথা বলেছেন। এটা ওদের পররাষ্ট্র সচিব অফিসিয়ালি বলেছেন। মুভমেন্টটা আসলে হয়েছে একটা পর্যায়ে, অন্তত জাতিসংঘের একটা ইনভলভমেন্টের কথা আমরা জানি, তাও সেটা আমাদের মুভমেন্টের কোনো একটা জায়গায় তারা এভাবে সাহায্য নিয়ে হয়তো এসেছেন। এবং যেহেতু হাই কমিশনার নিজে বলেছেন, এই কথাটাকে আমি ফেলে দিতে চাই না। আগের বার তো একটা চিঠির কথা আমরা একরকম লোক মুখে শুনি, কিন্তু এটা হাই কমিশনার ফলকার তুর্ক নিজে বলেছেন। এখন পরবর্তীতে যেটা হয়েছে, এটাতেও সমস্যার কিছু নাই। একটা কথা মনে রাখতে হবে, আমেরিকা আগেও যে শেখ হাসিনা সরকারকে চাপ দিয়েছিল, ও চ্যারিটি করতে আসে নাই। আমরা কেউ যদি কোনো দেশের কাছ থেকে চ্যারিটি এক্সপেক্ট করি, দ্যাটস শিয়ার স্টুপিডিটি। ইন্টারন্যাশনাল রিলেশনসে কোনো চ্যারিটি নেই। ভারত আমাদেরকে 71-এ সাহায্য করেছিল কারণ পাকিস্তান ভেঙে দিলে তার লাভ হবে, আবার আমি ভারতের সাহায্যে স্বাধীন হয়ে আমার লাভ হয়েছে। ইটস গিভ অ্যান্ড টেক। সো আমেরিকা শেখ হাসিনাকে চাপ দেওয়ার চেষ্টা করেছে কারণ আমেরিকা দেখেছে অথরিটেরিয়ান রেজিমগুলো চায়নার দিকে অনেক বেশি ঝুঁকে যায়। এই ঝুঁকিটা সে ফিল করছিল। ফলে বাইডেন প্রশাসন সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই অথরিটেরিয়ান সরকারগুলোকে চাপ দিচ্ছিল যাতে ডেমোক্রেটিক করে তার স্ফিয়ারে আসে। মজাটা হচ্ছে, আমেরিকাই একটা সময় তার কৌশলের কারণেই 60s, 70s, 80s-এ অথরিটেরিয়ান সরকারগুলোকে সাপোর্ট দিত। হ্যাঁ, কারণ হচ্ছে তখন সে দেখেছে ওগুলো তার স্বার্থ রক্ষা করে, ডেমোক্রেসি থাকলে কমিউনিজম মাথা চাড়া দেয়। তো এইরকমই এটা স্বার্থ। এখন আমেরিকা যদি তার স্বার্থ মনে করে এই জায়গায় আছে, এভাবে আছে, আমরা আমাদের জায়গা থেকে এটা কমব্যাট করতে হবে এবং আমাদের জাতীয় ঐক্যবদ্ধ আছে। কিন্তু আপনি খেয়াল করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললেন, যে সরকারটা ইভেন 8 মাসের মধ্যেও চলে যেতে পারে, ডক্টর ইউনূসের কথা অনুযায়ী কম সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন, আমাদের এপ্রিল তো শেষ। তো 8 মাসের মধ্যে ওনাদের আয়ু আর 8 মাস আছে, এটা ডক্টর ইউনূসের বক্তব্য মতোই হতে পারে। তো 8 মাস আয়ু আছে যে সরকার, সে এইরকম একটা পলিসি ডিসিশন কেন নিচ্ছে? তো আমেরিকার দিক থেকে যদি সেই ধরনের কোনো চাপ থেকেও থাকে, আমরা ধরে নিচ্ছি আমেরিকা তার স্বার্থ দেখবে। এবং বিশেষ করে ট্রাম্প, আমি ট্রাম্পকে আবার আমেরিকাও বলতে চাই না, ট্রাম্প একটা বিশেষ বস্তু। উনি ইভেন রিপাবলিকানও না, উনি ট্রাম্প।
মানে ফলে উনি ওনার ব্যক্তিগত ইগোতে কি মনে হয়, কি করতে চান, সেসব ক্ষেত্রে যদি আমাদের কমব্যাট করতে হয়, আমরা একসাথে আলাপ আলোচনা করে সেটা করব। আমেরিকা যে তার স্বার্থে আমাদের ক্ষতি করেও তার স্বার্থ নিশ্চিত করতে চাইবে না বা চায় না, এটা ঠিক না। এটা হতে পারে মানে সুপার পাওয়ারগুলো এ ধরনের চেষ্টা তাদের জায়গা থেকে করে। ইন্ডিয়া শেখ হাসিনাকে এই দেশ ধ্বংস করে ক্ষমতায় রেখেছে না, তার ইন্টারেস্ট বা পারপাস সার্ভড হবে মনে করেছে। তাই আমাদের দেশের কি হলো, আমাদের দেশের কি ডিজাস্টার হলো, সে থোড়াই কেয়ার করেছে। একই রকমভাবে গাজার আলোচনা আমরা আনছি, যেখানে আমেরিকা অলমোস্ট ব্লাইন্ড সাপোর্ট দিচ্ছে ইসরায়েলকে। বাইডেন তাও কিছুটা সমালোচনা একটা পর্যায়ে করছিলেন, কিন্তু ট্রাম্প তাও করছেন না। রীতিমতো গাজা আপনি উনি কি কিনে এই ফেলতে এই চেয়েছেন। ঘটনা প্রবাহে আসলে এই অঞ্চলে নতুন কোনো ব্যাটলফিল্ড তৈরির একটা চেষ্টার সম্ভাবনা দেখছেন? আমি দেখছি কারণ এখানে শুধু রাখাইন না, আমাদের এই অঞ্চল নিয়েই দীর্ঘদিনের আলাপ আছে। ভারতের 7 সিস্টার্স আছে, তাদের অ্যাপারেন্টলি ল্যান্ডলকড। আমাদের ডক্টর ইউনুস যেভাবে বলে ফেলেছিলেন ল্যান্ডলকড, টেকনিক্যালি না, কারণ তাদের তো প্রচুর কোস্টলাইন আছে, কিন্তু তাদের নিয়ারেস্ট কোস্টলাইন থেকেও বাংলাদেশ ঘুরে যেতে যে অবস্থা হয়, ইটস টাফ। ওই যে শহীদ ভাই যেটা বললেন যে না, ওরা আবার ওই যে কালাদান মাল্টি মডাল প্রজেক্ট করেছে সিদ্ধহয়ে পোর্ট হয়ে তারা তাদের ওইদিকে যাওয়ার জন্য। সো এই আলোচনা প্রচুর আছে, যেখানে একটা বাফার স্টেট যদি হয়, এটা স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং চায়নার ডমিনেন্স ঠেকানোর জন্য। সো ট্রাম্প অন্য সবার ক্ষেত্রে যাই করুক না কেন, এখন পর্যন্ত অন্তত চায়নার ক্ষেত্রে সে নিজেকে বেশ টাফ হিসাবে হাজির করছে। সুতরাং এখানে নতুন একটা প্রবাবিলিটি ইজ ভেরি হাই। আপনাকে ধন্যবাদ মঞ্জু ভাই। আপনার কাছে একটু আসতেছি, একটু সংক্ষেপে বলবেন যেই সম্ভাবনা কিংবা যে শঙ্কার কথা জাহেদ ভাই বলছিলেন এবং জনাব আবু আলম শহীদ খান বলছিলেন, যে এই অঞ্চলে একটা ব্যাটলফিল্ড নতুন করে তৈরি করা কিংবা অন্য কারো স্বার্থ হাসিলের জন্য আসলে এই অঞ্চলের অস্থিতিশীলতা তৈরি করা, রাজনৈতিক দল হিসেবে এগুলো আপনারা কিভাবে সমাধান করতে চান কিংবা প্রত্যাশা করেন কিভাবে করা যেতে পারে? আমি আপনাকে এই সরকারের একজন খুব গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের একটা কোট আপনাকে শোনাই। সেটা হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। হ্যাঁ, উনি বলছেন যে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ ইস্টার্ন অ্যাপ্রোচ অর্থাৎ চীনের নীতি অনুসরণ করেছে, যা ব্যর্থ হয়েছে। এখন আমাদের পশ্চিমা নীতি অর্থাৎ বার্মা অ্যাক্ট অনুসরণ করা প্রয়োজন। বুঝতে পারছেন, যেটা যেটা একটু আগে জাহেদ ভাই বললেন যে বার্মা অ্যাক্টের কনসেপ্টটাই হচ্ছে এই জায়গায় একটা বাফার স্টেট তৈরি করা। ঠিক আছে, আমিও মনে করি যে ভূ রাজনৈতিকভাবে আমাদের জন্য এটা একটা কল্যাণকর হতে পারে, যার কারণে আমরা বার্মা অ্যাক্ট বা ইন্দো প্যাসিফিক নীতিতে কিন্তু বাংলাদেশ চলছে। এখন কথা হচ্ছে যে উনি যেটা বললেন যে ট্রাম্প কি তার এই যে বৈদেশিক নীতি, এটা তো তার দেশের স্ট্র্যাটেজি, তাই না? তার পার্লামেন্টে পাস হয়েছে বার্মা অ্যাক্ট, সেটা কি ট্রাম্প বদলাবেন বা বাদ দিবেন? আমার কাছে মনে হয় না, কারণ সে তো অ্যান্টি চায়না নীতিতেই অলরেডি তো একটা ইকোনমিক ওয়ারফেয়ার তো অলরেডি ওপেন হয়েছে। সেই জায়গায় আমরা দেখছি যে আমরা অ্যাকচুয়ালি এই আমেরিকার নীতির মধ্যে ঢুকে পড়েছি, যেটা তো স্পষ্ট করে যেখানে আমি আপনাকে উল্লেখ করলাম। তো ফলে এখানে একটা ঝুঁকি আছে, বাট আমি যেটা মনে করি আমরা তো এখানে অ্যাভয়েড করতে পারবো না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের জাতীয় ঐক্যটা প্রয়োজন ছিল। আমরা সবাই মিলে যদি বসতাম, যেমন ধরেন ভারতে যখন একচ্ছত্রভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছিল, একটা সাম্প্রদায়িক উস্কানের বিষয় আসছিল, তখন কিন্তু প্রধান উপদেষ্টা সব দলকে ডেকেছেন এবং একটা ছবি তো আপনি দেখেছেন, আমরা সবাই এক লাইনে দাঁড়িয়ে সেখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি দিয়েছে এবং সেটা কিন্তু আমরা ফেস করতে পেরেছি প্রপারলি। সেই জায়গাটা কিন্তু বাংলাদেশে ধাক্কাটা কিন্তু ভয়াবহ একটা পরিণতি আমরা আশঙ্কা করছিলাম। ঠিক এই জায়গাতে এটা কিন্তু আরো একটা সামরিক জায়গা, ওটা ছিল এক ধরনের জায়গা, এটা কিন্তু আমরা একটা আন্তর্জাতিক মানে কুটচালের ভেতর আমরা ঢুকে যাচ্ছি বা ঢুকেছি। আমি যেটা মনে করি শহীদ ভাইয়ের সাথে আমার যেটা পার্থক্য, আমি মনে করি আমরা তো এখানে মানে এই আলাপ আলোচনা করে উচিত বা অনুচিতের মধ্যে থাকতে পারবো না, এখানে আমাদেরকে জড়িত হতেই হবে। সেই জায়গায় ওই যে একটা কথা আছে না, 10 মিলে করে কাজ হারে জিতি নাহিলাজ, আমরা যদি সবাই মিলে এই জায়গাটায় থাকি তাহলে এখানে আমাদের যা ক্ষতি হবে পুরো আমরা দেশ আকারে করব। এবং যে আশঙ্কাটা যে এই সরকারের টেম্পোরারি গভর্নমেন্ট, নেক্সট গভর্নমেন্ট যারা আছে তারাও তখন এই নীতিটা ফলো করবে, তখন কেউ কাউকে দোষারোপ করতে পারবে না। সেজন্য এই জায়গাটায় আমি কিছুটা ইম্যাচুরিটি প্রকাশ দেখেছি, যে গভর্নমেন্টের উচিত ছিল সবাইকে নিয়ে বসে এটা একটা 1-2 ঘন্টার মিটিং হলেই, একটা ক্লোজ ডোর মিটিং হলেই আলোচনাটা করে, কারণ এখানে যুক্তি আছে। গভর্নমেন্ট কেন করে নাই বলে মনে করছেন? আসলে একটা জিনিস হচ্ছে কেন করে নাই, নিজে একা ক্রেডিট নেওয়ার জন্য নাকি? আমি তো বলেছি এই সরকারের সবচাইতে, যদি আমি এদের সরকার, এটা আমার ব্যক্তিগত একটা যে এই সরকারের সবচাইতে বড় ভুল এবং যেটা করেছে সেটা হচ্ছে তারা আমাদের যে জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতা এসেছে,
এসেই তারা জাতীয় ঐক্যটাকে রক্ষা করে নাই, বরং ঐক্যে বিভক্তি তৈরি করেছে। ফলে এইটা কিন্তু এখনও তারা কিন্তু ভুল শুধরাচ্ছে না, এখনও তারা নানা কন্ট্রোভার্সি তৈরি করছে, নানাভাবে ছাত্রদের মধ্যে পর্যন্ত কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। ধন্যবাদ। এই জায়গাটা আমি বলি, আপনাকে এই সরকার ঐক্যের সরকার, প্রত্যেকটা কাজে তার ঐক্য দিয়েই। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে জানতে চাই, যেই ঐক্যের কথা তিনি বললেন, এই ঐক্য দিয়েও যদি আমরা এরকম একটা কুটচালের মধ্যে প্রবেশ করি, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে আসলে কি অবস্থায় দাঁড়াতে পারে কিংবা সম্ভাবনা কি দেখছেন এখানে? প্রথমত ঐক্য স্থাপনের জন্য বা ঐক্যের জন্য যেটা হবে যে অনেক বড় আলোচনা হবে, ওই 1-2 ঘন্টার আলোচনা হতে পারে, 1-2 দিনও আলোচনা হতে পারে, এবং ওখানে খুবই মানে সব কিছু বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এখানে শুধু একটা মানে রাষ্ট্র না, একটা খ্রিস্টান ইহুদি রাষ্ট্র, মানে আরও স্পেসিফিক যদি যান, এখানে খ্রিস্টান ইহুদি রাষ্ট্র করার একটা পরিকল্পনা আছে। এবং কেন এই স্টেটটা তৈরি করতে হবে, স্বার্থ কী? স্বার্থ হলো আরাকান রাজ্যের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদের দিকে সকলের নজর আছে, এবং ওই ল্যান্ডলক আরাকান রাজ্য, সুতরাং তার প্রাকৃতিক সম্পদ বের করতে হলে আপনাকে ওখানে আমেরিকার ইন্টারেস্ট আছে, ইন্টারন্যাশনাল ওয়েল কোম্পানি, সোভিয়েত ইউনিয়নের ইন্টারেস্ট আছে, চায়না অলরেডি ওখানে কিছু কিছু কাজ করে, ইন্ডিয়ারও ইন্টারেস্ট আছে। এখন ইন্ডিয়ার ওয়েল ইন্টারেস্ট না থাকলেও আপনি এই যে এখানে যদি তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যাবেই, এটা কনফার্ম, তো এই গ্যাস আপনি বিক্রি করবেন কোথায়? সেই জন্য কিন্তু অনেক আগে এসব রাষ্ট্র হওয়ার আগে চিন্তা হয়েছিল একটা পাইপলাইন তৈরি হবে। এবং বাংলাদেশের আমাদের এমনই অসুবিধা, এবং আমরা এত সেনসিটিভ যে আমাদের দেশের উপর দিয়ে একটা পাইপলাইন যাবে, এটা চিন্তা করতে আমরা খুব ভয় পাই। এবং আপনি এখনও যদি ওই রাষ্ট্র হয়, এখনও যদি তেল সম্পদ আহরিত হয়, যদি হয়, তখনই কিন্তু এই যে আবার ওই পাইপলাইনের বিষয়টা আসবে। আপনি করিডোর দেওয়ার ফলে এগুলো সুবিধা হবে আর কি। তো ভবিষ্যতে এটা আমাদের জন্য ভালো মঙ্গলজনক হতে পারে যে আপনি আপনার যে গ্যাসের জন্য যে আছে এখন এলএনজি আমদানির যে অসুবিধা, ধন্যবাদ জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খান, জনাব মুজিবুর রহমান মঞ্জু, ডক্টর জাহিদুর রহমান, আপনাদের কাছ থেকে আমরা যে বিষয়গুলো বুঝলাম তাতে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করে আমাদেরকে যে কোনো কাজের দিকে এগোতে হবে, এবং সেই প্রত্যাশা রেখেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।